আসসালামু আলাইকুম, শুভ সকাল। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান অপসনিন ফার্মা নিবেদিত আরোগ্য নিকেতন মনের স্বাস্থ্যে। মানসিক স্বাস্থ্যের বিভিন্ন ভাবনা, মানসিক রোগের বিভিন্ন কারণ বিশ্লেষণ এবং তার বিজ্ঞানসম্মত চিকিৎসা এবং সর্বোপরি জনসচেতনতা সৃষ্টি করাই আমাদের আজকের এই অনুষ্ঠানের লক্ষ্য। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু মানসিক রোগ চিকিৎসার একটি অন্যতম অনুষঙ্গ সাইকোথেরাপি। এবং আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের এই বিষয়ে আলোচনার জন্য একজন অত্যন্ত বিশিষ্ট অতিথি আমাদের মাঝে উপস্থিত আছেন, প্রফেসর ডক্টর ঝুনু শামসুন নাহার ম্যাডাম। তিনি সাবেক চেয়ারম্যান বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির মনোরোগবিদ্যা বিভাগ। আমি খুব আনন্দের সঙ্গে বলতে চাই যে বাংলাদেশের মনোরোগবিদ্যার এই যে ভিত্তি আজকে প্রতিষ্ঠিত হয়েছে, আজকে যে মানসিক স্বাস্থ্য সেবা আমরা দিতে পারছি, তার ভিত্তিটি যারা তৈরি করেছেন সেই অল্প কয়েকজন সাইকিয়াট্রিস্টের মধ্যে উনি অন্যতম। আমরা ম্যাডাম খুবই আনন্দিত যে আমরা আজকে আপনাকে পেয়েছি। ধন্যবাদ তোমাকে। এবং আপনাদের সঙ্গে আমি আছি এই পুরো অনুষ্ঠান জুড়ে ডাক্তার মোহাম্মদ তৈয়বুর রহমান রয়েল। যে মানসিক স্বাস্থ্য চিকিৎসার ব্যাপারে আমরা কথা বলছি, মানসিক বিভিন্ন রোগের প্রেক্ষিত নিয়ে আলোচনা করছি, সবসময় এখানে যখন ওষুধ চিকিৎসার প্রসঙ্গটা আসে একটা বিষয় ঘুরে ফিরে আসে, ঔষধ বা সাইকোথেরাপি, কাউন্সিলিং। তো এই যে বিভিন্ন টার্মগুলো আমরা শুনি, তো সেখানে এই সাইকোথেরাপি শব্দটা কিন্তু একটু মানে কেমন যেন একটু বেশ একটা স্পেশাল ওয়ার্ড আমাদের কাছে মনে হয়। তো আপনি কি আমাদেরকে একটু বুঝিয়ে বলবেন যে সাইকোথেরাপি জিনিসটা আসলে কি, ওইটি বলতে কি বোঝায়? হ্যাঁ, আসলে তুমি ঠিকই বলেছো। আমরা যেহেতু ডাক্তার, আমরা সবসময় ওষুধের কথা চিন্তা করি বেশি, কিন্তু আমাদের মানসিক স্বাস্থ্য চিকিৎসা সেবা এটা কিন্তু আমাদের শুধু ওষুধ দিয়ে হয় না, সেখানে আমাদের সাইকোলজিক্যাল ইন্টারভেনশন লাগে। সাইকোলজিক্যাল ইন্টারভেনশনের মধ্যে একটা স্পেশাল ফরম্যাট হচ্ছে সাইকোথেরাপি। এটা হচ্ছে এরকম একটা চিকিৎসা সেবা যেখানে ক্লায়েন্ট এবং থেরাপিস্টের সম্পর্ককে বিশেষভাবে এখানে গুরুত্ব দেওয়া হয় এবং এখানে রোগী বা পেশেন্ট বা ক্লায়েন্ট তার সমস্যার কথা বলে এবং থেরাপিস্ট মূল সমস্যাকে চিহ্নিত করে এবং সেই সাথে রোগীকেও সহায়তা করে তার মূল সমস্যাগুলোকে চিহ্নিত করতে। তারপরে রোগী যেন নিজেই তার সমস্যার সমাধান করে। তার চাকরিতে অসুবিধা হচ্ছে, থেরাপিস্ট গিয়ে তার চাকরির অসুবিধার সমস্যার সমাধান করে দেবে না। রোগী মূল সমস্যা চিহ্নিত করে নিজেই সমস্যার সমাধানের দিকে এগিয়ে যাবে। পেশেন্টকে এক ধরনের এম্পাওয়ার করা, পেশেন্টকে এম্পাওয়ার করা, অবশ্যই তুমি যেটা ঠিকই বলেছো, পেশেন্টকে এম্পাওয়ার করা, মোটিভেট করা, তাকে তার ইনডেপথ গভীরে গিয়ে তার সমস্যার চিহ্নিত করে সমাধান করা, তাকে মানে অন্যকে দোষারোপ করা, আমার বস এরকম করছে, সেখানে আমার যে সমস্যা, বসের যে সমস্যা, সেগুলো মিলে সে কিভাবে মোর ফ্লেক্সিবল হয়ে সেটা সমস্যার সমাধান করবে। এখানে কিন্তু আমাদের রোগী হচ্ছে মূল প্রোটাগনিস্ট, সেই হিরো গল্পের, সেই কাজ করবে, অ্যাকশন করবে। আমাদের থেরাপিস্ট কিন্তু শুধু ক্যাটালিস্ট হিসেবে কাজ করবে এবং তাকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে সহায়তা করবে। জি ম্যাডাম, ধন্যবাদ। আমরা মানে চমৎকারভাবে এটা বুঝতে পেরেছি। তবে এই ক্ষেত্রে আমাকে যদি আরেকটু ক্লিয়ার করেন ম্যাডাম, যে আমরা একই সঙ্গে কিন্তু কাউন্সিলিং শব্দটাও শুনতে পাই। অনেক পেশেন্ট বা পেশেন্টের কেয়ার গিভাররা কিন্তু বলে যে রোগীর কাউন্সিলিং করাতে হবে, রোগীর কাউন্সিলিং প্রয়োজন। তো এই কাউন্সিলিং বা সাইকোথেরাপি ব্যাপারটা কি একই রকম, নাকি এর মধ্যে কোনো সূক্ষ্ম পার্থক্য আছে ম্যাডাম? আসলে আমাদের দেশে সাইকোথেরাপি শব্দটা আমাদের রোগীদের মধ্যে অত প্রচলিত নয়। কাউন্সিলিং শব্দটা খুব বেশি প্রচলিত এবং সেটা তারা জানে, কিন্তু তারা কাউন্সিলিং মানেই হয়তো বা সাইকোথেরাপি মিন করে থাকে। তবে কোনো কোনো ক্ষেত্রে আমাদের রিসেন্ট অক্সফোর্ড টেক্সট বুকে কিন্তু কাউন্সিলিং এবং সাইকোথেরাপিতে অনেক সময় বলা হয়েছে যে এটা একইভাবে ব্যবহার করা যেতেও পারে, কিন্তু কাউন্সিলিং এবং সাইকোথেরাপি একটা সাটল সূক্ষ্ম পার্থক্য আছে। সেখানে কাউন্সিলিং আমরা যেমন বিভিন্ন বিষয়ে করে থাকি, রোগের বিষয়ে জেনেটিক কাউন্সিলিং করে থাকি, জিন এরকম থাকলে তুমি জানো অটোজোমাস ডমিনেন্ট জিন, রিসেসিভের কী রকম অসুখ হতে পারে আমরা বলে থাকি। তারপরে কারো যদি কোনো মেজর অসুখ থাকে, বিয়ের আগে কি করে কি করা যেতে পারে, ম্যারেজ কাউন্সিলিং, সেগুলো হচ্ছে গিয়ে খুব স্বল্প সময়ে হতে পারে, দীর্ঘ সময়ে হতে পারে। কিন্তু সাইকোথেরাপিতে কিন্তু একটা ফরম্যাট আছে, সেই ফরম্যাটটা
যেমন একটা সেশন টাইম থাকবে 45 মিনিট, তারপরে কখন হবে, কিভাবে হবে, শুরুটা কীভাবে হবে, শেষটা কিভাবে হবে, সেটার কিন্তু একটা ফরম্যাট আছে সাইকোথেরাপিতে, সে যে ফর্মের সাইকোথেরাপি হোক। কিন্তু কাউন্সিলিংয়ের সেরকম কোনো ফরম্যাট নেই। তবে কাউন্সিলিং ও সাইকোথেরাপি বিভিন্ন বইয়ে ইদানিং দেখছি যে একরকমভাবে অনেকে ব্যবহার করছে, যদিও সেটা একেবারেই সিনোনিমাস না, এটা আমার পক্ষ থেকে আমি বলতে পারি। তাছাড়া তো ম্যাডাম আমরা আসলে এই ক্লিনিক্যাল অ্যাসপেক্ট ছাড়াও তো বিভিন্ন রকম কাউন্সিলিং আছে, যেমন ক্যারিয়ার কাউন্সিলিং, পড়াশোনার ব্যাপারে স্টুডেন্ট কাউন্সিলিং, হ্যাঁ সেটাও আছে, যে স্টুডেন্ট কাউন্সিলিং, ক্যারিয়ার কাউন্সিলিং, পড়াশোনা কাউন্সিলিং, কিভাবে সিভি লিখতে হবে ইভেন, সেই সব ব্যাপারে অনেক কাউন্সিলিং আছে। হ্যাঁ জি ম্যাডাম, আমরা একটু জানতে চাইবো যে তাহলে এই যে আমরা সেই সাইকোথেরাপি বা এই ক্লিনিক্যাল অর্থে যে কাউন্সিলিং, তো এটা ঠিক কিভাবে কাজ করে? ঔষধ কাজ করার তো আমরা কিছু মেকানিজম আমরা পড়ি বা আমরা জানি যে এটা একটা নির্দিষ্ট বস্তু, এটা মানুষের শরীরে প্রবেশ করে বিভিন্ন কাজ হয়তো করছে। তো এই যে সাইকোথেরাপি বা কাউন্সিলিং, যে কথার মাধ্যমে চিকিৎসা বা কথার মাধ্যমে সমস্যার সমাধান, এটা ম্যাডাম মানে ঠিক এটার মেকানিজম অফ অ্যাকশনটা কেমন, এটা কীভাবে কাজ করে? আসলে দুটোর মেকানিজম অফ অ্যাকশন কিন্তু একই রকম। যেমন যেটা আমরা জানি যে ওষুধ আমাদের নিউরোসের ট্রান্সমিটারকে চেঞ্জ করে। আমাদের যেমন ডিপ্রেশনে আমরা জানি যে কিছু কিছু কেমিক্যালস আমাদের কমে যায়, তো সেগুলো আমাদেরকে যেরকম বাড়িয়ে দেয়, কিন্তু ওষুধ একটু তাড়াতাড়ি বাড়িয়ে দেয়, কারণ আমরা ডাইরেক্ট সেই নিউরো ট্রান্সমিটারগুলো, কেমিক্যালসগুলো আমরা ব্রেনে ঢোকাচ্ছি, সাইনাপসে ঢোকাচ্ছি, সেই জন্য এটা তাড়াতাড়ি হয়, 15-20 মিনিট দিনের মধ্যে হয়ে যায়। হ্যাঁ, কিন্তু সাইকোথেরাপিও ঠিক একই কাজ করে। যখন একটা পেশেন্ট যখন ডিপ্রেশনে আক্রান্ত, ক্লিনিক্যাল ডিপ্রেশনে আক্রান্ত, তারপরে যখন তাকে সাইকোথেরাপি করা হয়, সাইকোথেরাপি করার পরে তার যখন মনটা ভালো হয়, আমরা যেমন কগনিটিভ বিহেভিয়ার থেরাপি করতে পারি, অন্য অন্য থেরাপি করতে পারি, তখনও কিন্তু তার মধ্যে নিউরো ট্রান্সমিটার চেঞ্জটা হয়। কিন্তু একটা সময় সাপেক্ষ ব্যাপার সাইকোথেরাপির ব্যাপারটা, সেটা একটু সময় নেয়, অনেক সময় লাগতে পারে ম্যাডাম। এটা সচরাচর যে এই ধরনের মানসিক সমস্যাগুলোতে আমরা বেশিরভাগ ক্ষেত্রে পেশেন্টরা কাউন্সিলিং সেবা নিয়ে থাকে, যেমন আপনি ডিপ্রেশনের কথা বলছিলেন বা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি প্রসঙ্গটা এসছে, কথা বলেছেন, এগুলো ম্যাডাম ঠিক কতটা সময় সাপেক্ষ? একটা জিনিস হচ্ছে কি, খুব সিভিয়ার ডিপ্রেশন যদি হয় তখন তো আমরা সেই সময় সাইকোথেরাপি সাজেস্ট করি না। সেই সময় আমরা মনে করি ওষুধ দেব। যে সিভিয়ার ডিপ্রেশনে সে কথা বলতে পারছে না, সে বিছানা থেকে উঠতে পারছে না, সেই সময় আমরা তো ওষুধ দিবই। কিন্তু মাইল্ড টু মডারেট ডিপ্রেশনে আমরা যখন সাইকোথেরাপি করি, মডারেট ডিপ্রেশনে বিশেষ করে, সেখানে কিন্তু আমি বলি 6টা থেকে 8টা সেশন কমপক্ষে জরুরি, এবং প্রতিটা সেশন 45 মিনিট কিংবা 50 মিনিটের সেশন। এবং যদি উইকলি সেশনও করা হয়, তাহলে 6টা থেকে 8টা সেশনের মধ্যে আমরা একটা কার্যকরী জিনিস দেখতে পাবো, মানে প্রায় 1.5 থেকে 2 মাস। সেটা 1.5 থেকে 2 মাস যদি সে প্রতি সপ্তাহে আসে। হ্যাঁ, আমাদের পেশেন্ট প্রতি সপ্তাহে আসতে চায় না, বিকজ এটা সময় সাপেক্ষ ব্যাপার। কোনো কোনো ক্ষেত্রে এটার মানে ব্যয়বহুলও হতে পারে, যদিও সরকারি হাসপাতালগুলোতে এত ব্যয়বহুল না, কোনো কোনো জায়গায় এটা ফ্রিও আছে, কিন্তু তারপরেও আমাদের ক্লায়েন্টরা সাধারণত বোধহয় প্রাইভেট সেক্টরকে সাইকোথেরাপির জন্য পছন্দ করে। মনে হয় গোপনীয়তা বা কনফিডেন্সিয়ালিটি কিংবা অন্য কোনো কারণ থাকলে থাকতেও পারে, এটা হতে পারে। তো সেখানে আমার মনে হয় যে বেশ একটা সময় সাপেক্ষ ব্যয়বহুল একটা ব্যাপার আছে মনে হয়। হ্যাঁ, এই যে ম্যাডাম প্রায় 1.5 থেকে 2 মাস লাগছে, বা এটা শুধু যদি প্রতি সপ্তাহে আসে, প্রতি সপ্তাহে আসে, কেউ কি এরকম, অনেক সময় কারো কারো খুব ডিমান্ড থাকে যে একটু তাড়াতাড়ি, এই যে সব তাড়াহুড়া, আমাকে দ্রুত সমস্যার সমাধান করে দিতে হবে। এই যেমন আমাদের জ্বর হচ্ছে, আমি ওষুধ খাচ্ছি, হয়তো কয়েক মিনিট বা কয়েক ঘন্টার মধ্যে আমি রেজাল্ট পাচ্ছি। ব্যথা হচ্ছে, ব্যথার ওষুধ খাচ্ছি, কিছুক্ষণের মধ্যে রেজাল্ট হচ্ছে। কিন্তু এই যে এই ক্ষেত্রে একটা মাইল্ড টু মডারেট ডিপ্রেশনের পেশেন্টের সাইকোথেরাপি নিয়ে 1.5 থেকে 2 মাস লাগছে তার ইমপ্রুভ করতে, পেশেন্টটা কি এতটা ধৈর্য ধরে ম্যাডাম? বা এরকম কি বলে কিনা যে না আমি সপ্তাহে 2-3টা করে সেশন নেব, বা এরকম যদি কেউ চায় সেটা কি সম্ভব ম্যাডাম? আমি তোমাকে বলি যে ব্রেন তো প্রসেসিং করতে তো সময় লাগে, সপ্তাহে 2টো করা যেতে পারে, কারণ যেটা যাকে বললাম সেটা সে বাসায় প্র্যাকটিস করতে হবে। এটা কিন্তু একটা লার্নিং প্রসিডিউর। সাইকোথেরাপিতে আমরা যা শেখাবো, যেমন আমরা ABCD শিখেছি, জামা কাপড় পরতে শিখেছি, খেতে শিখেছি, এগুলো কিন্তু আমাদের লাইফস্টাইলের মধ্যে আমরা ইনকর্পোরেট করেছি। এখন সাইকোথেরাপিতে আমরা যেগুলো শেখাবো সেগুলোও কিন্তু তার
লাইফস্টাইলের মধ্যে তাকে নিয়ে নিতে হবে। সে যদি প্রতিদিন এগুলো করে তাহলে কিন্তু সে যদি সপ্তাহে 2টো করে সেশন করে সেটা করা যাবে, কিন্তু তাকে তো অ্যাসিমিলেশন করতে হবে, তাই না? আমি তাহলে ইনভলভ হতে হবে প্রসেসটার মধ্যে খুব অ্যাক্টিভলি। হ্যাঁ, আমি ABCD লেখা আমাকে স্কুলে শিখিয়ে দিল বাচ্চাকে, প্যারেন্টসরা আবার তাকে করে না, সেটা আবার প্র্যাকটিস করায়, তারপর আবার 1 সপ্তাহ 2 সপ্তাহ, তার 1 মাস 2 মাস লেগে যায় ABCDটা ঠিক মতো করে লিখতে গেলে, হ্যাঁ, একটা ছোট বাচ্চার। তো সেখানেও তার একটা ক্লায়েন্টকে যদি আমরা প্রতিদিন সেশন দিই, তুমি তো জানো যেমন ECT, ইলেকট্রোকনভালসিভ থেরাপি, আমরা প্রতিদিন দিলে লাভ হবে না, একটু গ্যাপ দিতে হবে। হ্যাঁ, সেরকম একটু গ্যাপ আমি মনে করি যে অ্যাটলিস্ট সপ্তাহে 2টো করা যেতে পারে, তার বেশি করলে খুব একটা লাভ হয় বলে আমার মনে হয় না। সাইকো অ্যানালাইসিস যেমন সপ্তাহে 4টা 5টা করতো, অনেক দীর্ঘ সময়, অনেক ব্যয়বহুল, সেটা অতটা সাকসেসফুল হয়নি বলেই তো পরবর্তীতে সাইকোডাইনামিক সাইকোথেরাপি চলে এসেছে। হ্যাঁ, তো আমি মনে করি যে একটু গ্যাপ দেওয়া ভালো। তার মানে হচ্ছে যে এই একটা সেশনে যে বিষয়গুলো আলোচনা হবে, তার লাইফস্টাইলের যে প্র্যাকটিসগুলো আলোচনা হবে, সেগুলোকে আসলে তাকে ইনভলভ করে তাকে সপ্তাহে বা যেই সময়টাতে তাকে সেগুলো চর্চা করতে হবে, যাতে এটা তার লাইফস্টাইলের মধ্যে ইনকর্পোরেট করতে পারে। তাহলে হয়তো একটা দীর্ঘমেয়াদী ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। অবশ্যই। আমরা যেরকম সাইকোথেরাপিতে, তোমাকে একটু বলি, আমরা যেমন সাইকোথেরাপিতে সেশনে আমরা কিন্তু তাকে সেশনে বসিয়েই ব্রিদিং এক্সারসাইজ, রিল্যাক্সেশন থেরাপি, মেডিটেশন, প্রগ্রেসিভ মাস্কুলার রিল্যাক্সেশন, এগুলো তাকে শিখিয়ে দিই সেশনে বসিয়েই। তারপরে বলি যে বাসায় আপনি সেগুলো করবেন। হ্যাঁ, সেগুলো যারা করে তারা কিন্তু মোটামুটি স্ট্রেস কোপিংটা ভালোভাবেই করতে পারে। যখন সেটা মাস্টারি করে, সে যখন রিল্যাক্সেশনটা খুব ভালোভাবে শিখে ফেলতে পারে, তখন কিন্তু তার প্যানিক অ্যাটাক হলে সে সাথে সাথে রিল্যাক্সেশন প্র্যাকটিস করতে পারে। আর সে যদি না করে আর তার লার্নিং প্রসেসের মধ্যে ঢুকলো না, সে ভুলে গেল, বারবার রিহার্সেল করলে, যেমন আমরা আজকে একটা প্রবন্ধ পড়লাম, সেটা আমি রিহার্সেল করলাম পরীক্ষার জন্য, পরীক্ষার আগের দিন আমি খুব ভালোভাবে লিখতে পারলাম, কিন্তু আমি যদি সেটা না পড়ি তাহলে তো ভুলে গেলাম। এটা আমাদের মনে রাখতে হবে। এরকম ভেবে থাকে যে আমি সেশনে যাব, যা যা শুনবো এর মধ্যে আমি ইনডাইরেক্টলি আমার সমস্যা দূর হয়ে যাবে, ব্যাপারটা তেমন না। আসলে তাকে যেগুলো সেই আলোচনা হবে এগুলোকে তাকে প্র্যাকটিস করতে হবে, এবং তার প্র্যাকটিসের উপরে বেসিক্যালি তার আউটকামটা বা তার রেজাল্টটা নির্ভর করে। দ্য ক্লায়েন্ট মাস্ট বি ভেরি অ্যাক্টিভ, কারণ দিস ইজ হিজ প্রবলেম। এক্স্যাক্টলি, এটা তার প্রবলেম, এটা মনে রাখতে হবে যে তার প্রবলেম। আমরা বলবো বাবা আমাকে এরকম করে না, মা আমাকে এরকম করে না, মা আমাকে হেল্প করে না, কিন্তু আমাদের বলতে হবে যে এটা তো তোমার লাইফ, আপনার লাইফ। বাবা মা তো দে লিভ দেয়ার লাইফ, তারা তাদের রেসপেক্ট অর্জন করেছে। এখন তুমি কিভাবে বাবা আমাকে বিজনেসে টাকা দিচ্ছে না, তুমি ইউ আর 25 year old ইয়াং ম্যান, বাবা বিজনেসে টাকা দেবে, বাবাকে কে টাকা দিয়েছিল? এগুলো কিন্তু তাকে মানে খুব এমপ্যাথি সহকারে সুন্দরভাবে বোঝাতে হবে, বলতে হবে। মানে তার একটা সমাধানমুখী চিন্তা। আচ্ছা, যে বাবা মার উপরে হেল্প, বাবা মাকে খুব ব্লেম করে আমাদের যারা আসে। অনেকে দেখা যাচ্ছে, আমরা কিছুদিন আগে আপনি নিশ্চয়ই দেখেছেন যে একটা টিনেজড একটা গার্ল আদালতে মামলা করেছে তার বাবা মায়ের বিরুদ্ধে। তো এইসব ব্যাপারগুলো, এছাড়া অনেকেরই প্রচুর কমপ্লেন থাকছে এখন, ইদানিং দেখা যাচ্ছে এটা খুব খুব বেশি সারফেসড হচ্ছে এখন। হ্যাঁ, বাবা মা অনেক সময় হয় কি যে তারা তো সন্তানের ভালোই চায়, ভালো চাইতে গেলে অনেক সময় তারা ফিজিক্যালি অ্যাসল্ট করে, তারা নেগেটিভ কথাবার্তা বলে, কম্প্যারিজন করে। সেগুলো আমরা অবশ্যই প্যারেন্টিংয়ের মাধ্যমে দূর করার চেষ্টা করব। কিন্তু বাবা মা হয়তো বা একজন মাদকাসক্ত ছেলে, তাকে বিজনেস করার জন্য 10 লাখ টাকা স্বাভাবিকভাবেই দিবে না, কারণ সে তো নিজেকে প্রমাণ করতে হবে আগে। হ্যাঁ, এগুলো আমাদের সব মিলেই কিন্তু সাইকোথেরাপি। কিন্তু আমরা সাইকোথেরাপি শুধু পেশেন্টকে যে করব, পেশেন্টকেই করব এই জন্য যে পেশেন্ট যদি এতটুকু টলারেট করতে পারে, তার সে যেন আরও বেশি টলারেট করতে পারে। তার মনের টলারেন্সটা, স্ট্রেস কোপিংটা জানি আমরা বাড়াতে পারি, সক্ষমতাটাকে সক্ষমতা বাড়ানো। যেমন আমি একটা উদাহরণ দিই, যে করোনার সময় তো করোনা ভাইরাসকে আমরা তো ইরাডিকেট করতে পারিনি,
কিন্তু আমরা মেজার নিয়েছি, মাস্ক পরেছি, স্যানিটাইজার লাগিয়েছি, স্পেশাল ড্রেস পরেছি, তাই না? তো সেই রকম আমরা জানি এনভায়রনমেন্ট ওরকমই থাকলো, বাবা মা ওরকমই থাকলো, ইনলজ ওরকমই থাকলো, কিন্তু আমরা জানি আমাদের ভেতরের সক্ষমতায় বাড়াতে পারি, আমরা জানি ওটা নিতে পারি এবং নিয়ে সামনে মুভ অন করতে পারি। কেউ মুভ অন করতে পারছে না, বলছে যে না সবসময় আমার ইনলজ এরকম আটকে যাচ্ছে, সেটি আর কি আমরা বলি। ম্যাডাম ধন্যবাদ। ম্যাডাম সময় হয়েছে একটা ছোট্ট বিরতি নেবার, বিরতি পরে ফিরছি। অবশ্যই অবশ্যই। ম্যাডাম ফিরে আসলাম বিরতির পর। যেই কথায় আমরা ছিলাম ম্যাডাম, যে আসলে পেশেন্টের কি ধরনের, বা পেশেন্ট বলবো না আমরা এই ক্ষেত্রে, তো ক্লায়েন্ট বলবো, যে ক্লায়েন্ট আসলে ঠিক কি ধরনের প্রিরিকুইজিট থাকা দরকার একটা সাকসেসফুল সাইকোথেরাপির জন্য। তো একই সঙ্গে যদি আমি প্রশ্নটাকে আরেক দিকে নিয়ে যাই, যে একজন থেরাপিস্টের ক্লায়েন্টের পাশাপাশি কি কি ধরনের যোগ্যতা থাকা উচিত, বা একজন আদর্শ সাইকোথেরাপিস্টের কি কি দক্ষতা থাকা উচিত বলে ম্যাডাম আপনি মনে করেন? অবশ্যই সাইকোথেরাপিস্টের তো দক্ষতা থাকতেই হবে। প্রথমে হচ্ছে তার কম্পিটেন্স থাকতে হবে, সেটা পারতে হবে, এবং তার যথাযথ নলেজ বা জ্ঞান থাকতে হবে এই সম্পর্কে, রোগ সম্পর্কে, তার সাইকোথেরাপি সম্পর্কে, কোন ধরনের সাইকোথেরাপি সে দিবে সেই সম্পর্কে এটা অবশ্যই থাকতে হবে। সেই সঙ্গে সাইকোথেরাপিস্টের সে জানি নন জাজমেন্টাল হয়। আচ্ছা, পেশেন্ট যে সে কোন ধর্মের, কোন বর্ণের, কোন কতটুকু এডুকেশন, এইসব তার নিজের মূল্যবোধ যেন তার উপরে চাপিয়ে না দেয়, সেটা খুবই গুরুত্বপূর্ণ। এটা অবশ্যই হতে হবে। তারপরে সে জানি টাইমলি ইন্টারপ্রিটেশন করতে পারে। যেমন থেরাপিস্ট বুঝে গেল যে কেন এই সমস্যা হয়েছে, কিন্তু পেশেন্ট সেই পজিশনে নেই যে সে এখনই তাকে যদি আমরা ব্যাখ্যা করে বলি যে আপনার এই হয়েছে, তাহলে পেশেন্ট সেটা নিতে পারবে না, সে বরং মনক্ষুণ্ণ হবে, রাগান্বিত হবে, সেশন বাদ দিয়ে দিবে। সেই জন্য টাইমলি ইন্টারপ্রিটেশন করা একটা দক্ষ সাইকোথেরাপিস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আমি এটা অবশ্যই বলবো। এবং পেশেন্টকে পজিটিভ রিগার্ড দিতে হবে, সম্মান দিতে হবে। পেশেন্ট জানি মনে করে আমি আমার থেরাপিস্টের কাছে গুরুত্বপূর্ণ। বাসায় তাকে নানাজন নানা রকম কথা বলছে তুমি সাইকো, তুমি অমুক, তুমি তমুক, কিন্তু আমরা কিন্তু তাকে প্রশংসা করব, আপনি ঠিক সময় এসেছেন, আপনাকে অনেক ধন্যবাদ, আপনাকে রেসপেক্ট, তার প্রতি রেসপেক্ট দেখাতে হবে। তাহলেই সে কিন্তু আমাদের কাছে আসবে, এবং যত আসবে পেশেন্ট ততই কিন্তু আমাদের সঙ্গে লেগে থাকবে, ততই কিন্তু তার ভালো হবার সম্ভাবনা অনেক বেশি। অতএব দক্ষ থেরাপিস্টের মানে অনেকগুলো গুণ অবশ্যই থাকতে হবে। এই যে আপনি ধৈর্যশীল হতে হবে অনেক। এই যে ম্যাডাম বললেন যে এই যে নন জাজমেন্টাল, এটা কি ম্যাডাম বাস্তবে কতটুকু সম্ভব? কারণ আমাদের সমাজে কিন্তু পার্টিকুলারলি আমাদের বাংলাদেশের এখন আমরা এই বিষয়টা দেখতে পাচ্ছি যে সবাই খুব জাজমেন্টাল হয়ে যাচ্ছে। সব বিষয়ে আরেকজনের উপর চাপিয়ে দেওয়া না পর্যন্ত, আমার নিজের মতটা অন্য যতক্ষণ পর্যন্ত গ্রহণ না করছে, সেটা নিশ্চিত না করা পর্যন্ত আমরা শান্ত হচ্ছি না। এই যে চাপিয়ে দেওয়ার একটা সংস্কৃতি আমি বলবো যে আমাদের চারপাশে আমরা দেখতে পাচ্ছি। তো এটাকে কিভাবে একটা সাইকোথেরাপিস্ট এটাকে ওভারকাম করতে হবে? কারণ সেটা সমাজেরই একটা অংশ। তো ম্যাডাম আপনারা কিভাবে সেটা ডিল করেন? আমি বলি, আমরা সাধারণ লাইফে আমরা একরকম আমাদের ভ্যালু আছে, আমরা একটা কিছুতে বিশ্বাস করি, একরকমভাবে চলতে পছন্দ করি। কিন্তু যখন আমি সাইকোথেরাপিস্ট হব, তখন কিন্তু আমি ট্রেনিংয়ের মাধ্যমে, যে আই এম এ প্রোডাক্ট অফ ট্রেনিং। হ্যাঁ, তুমি যখন দেখো এমডি যারা পাশ করেছো তোমরা, তোমাদের মধ্যে 19-20 আছে, কিন্তু 19 আর 9 নাই। অতএব তোমরা চিকিৎসা যখন দিচ্ছ, তখন কিন্তু সবাই মোটামুটি একটা ভালো চিকিৎসা দিচ্ছ। যখন থেরাপিস্ট যখন একটা ট্রেনিংয়ের মধ্যে দিয়ে যাবে, মানে প্রফেশনাল ভালো ট্রেনিংয়ের মধ্যে দিয়ে যাবে, তখন সে যখন থেরাপিস্ট হিসাবে বসবে, তখন কিন্তু সে তার সেই যে যা শিখেছে প্রফেশনাল ট্রেনিংয়ে, সেগুলোই অ্যাপ্লাই করবে। তখন সে কিন্তু তার আশেপাশে সে যে জাজমেন্টাল ছিল, সেখান থেকে বেরিয়ে এসে যদি সে নন জাজমেন্টাল হয়েতে পজিটিভ রিগার্ড শো করে থেরাপি করতে পারে, সেটাই হওয়া বাঞ্ছনীয়, এবং সেটাই সাধারণত হয় ফর আ দক্ষ সাইকোথেরাপিস্ট। এক্ষেত্রে এই যে এত প্রশিক্ষণ বা
এবং এর মাধ্যমে কিন্তু একজন থেরাপিস্ট নিজেকে যোগ্য দক্ষ হিসেবে গড়ে তোলেন এবং সেই জন্যই হয়তো এবং একটা লম্বা সেশনে একটা সময় লাগে যথেষ্ট অবশ্যই। এবং সেই জন্যই কি ম্যাডাম একটু ব্যয়বহুল, আমাদের সমাজে প্রচলিত একটা কথা হচ্ছে সাইকোথেরাপি অনেক ব্যয়বহুল একটা ব্যাপার। তো এইটার ব্যাপারে কি বলবেন ম্যাডাম, যে এই ব্যয়বহুল ব্যাপারটা কি ওয়ার্থ ইট, বা এটা কি কমানোর কোনো সুযোগ আছে নাকি আসলে, বা কেউ যদি কম খরচে সাইকোথেরাপি পেতে চায় তার কি কি অল্টারনেটিভস আছে ম্যাডাম? কিছু কিছু জায়গায় তো কম খরচে আছে, যেমন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, হ্যাঁ, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, তারপরে ঢাকা ইউনিভার্সিটিতে নাসিরুল্লাহ সাইকোথেরাপি ইউনিট, এগুলোতে কম খরচে আছে। আর যদি অনেকে মনে করে যে না আমি খুব ভালো এনভায়রনমেন্টে যেতে চাই, পয়সা খরচ করে করতে চাই, আমার মনে হয় এটা কিন্তু কস্ট ইফেক্টিভ। কারণ পেশেন্ট ভালো হয়ে যাওয়াটা, সে রোগী না, সে সমাজের বার্ডেন না, সে প্রোডাক্টিভ ফোর্সে মানে সমাজের মূলধারায় ফিরে আসছে উইদিন 6 মান্থস, এটা কিন্তু সে যদি পয়সা খরচও করে, তার জন্য যদি 10-20 হাজার টাকা খরচ হয়, এটা কিন্তু আমি মনে করি যে সেটা তার জন্য ভালো। তার জীবনের অনেক বছর পড়ে আছে, প্রোডাক্টিভ ইয়ার্স। আমরা একটা এমআরআই করতে 6,000 টাকা নিই, আমাদের সবাই বলে যে আপনি কিছু ইনভেস্টিগেশন দিলেন না, ইনভেস্টিগেশনসে তাদের 40-50 হাজার টাকা খরচ হয়ে যাচ্ছে, সেখানে কিন্তু তাদের কোনো নাই যে আমরা টাকা খরচ করব না। তার মানে আমরা শুধু এটাকে শুধু ওই সেশনের পয়সা হিসেবে দেখলে হবে না, তার যে প্রোডাক্টিভ লাইফে তিনি ফেরত এসছেন, তিনি যদি আনপ্রোডাক্টিভ থাকতেন, অসুস্থ থাকতেন, তাতে তার যে পরিমাণ আর্থিক খরচ হতো, তার বিনিময়ে তিনি যে সুস্থ হয়ে যাচ্ছেন, তার একটা আর্থিক সক্ষমতা তৈরি হচ্ছে, স্বাভাবিক জীবনে ফিরে আসছেন, এতে তার যে আর্থিক সাশ্রয় হচ্ছে, সেই তুলনায় এই সেশনের ব্যয়গুলো আসলে ততটা উল্লেখযোগ্য নয় বলে আমরা মনে করছি। আমার মনে হয়, কারণ 6 মাস থেকে 1 বছরের মধ্যে সে অনেকটাই ভালো হয়ে সে, আমার কাছে একটা মেয়ে আসতো, অ্যাডোলেসেন্ট একটা মেয়ে, সে খুবই খারাপ অবস্থা ছিল, এ লেভেলে ফেল করলো, তারপরে আবার এ লেভেল পরীক্ষা দিল, দিয়ে তারপরে সে বিদেশে পড়তে চলে গেল। হ্যাঁ, যাওয়ার আগ পর্যন্ত শি ইজ ফাইন, তার কোনো সমস্যা নাই, সে ইউনিভার্সিটির চান্স পেয়ে গিয়েছে, ভিসা পেয়ে গিয়েছে, কিন্তু যাওয়ার আগের দিন পর্যন্ত সে আমার সঙ্গে কাউন্সেলিং করে গিয়েছে, এবং সে বিদেশে গিয়েও 2-3 বার আমার যে একটা কালচারাল শক হয়তো, সেখানে গিয়েও সে আমার কাছে 2-3 বার আমার সঙ্গে কাউন্সেলিং করেছে কি করে সেইটা এর সঙ্গে অ্যাডজাস্ট করবে। তো তার কিন্তু দরকার ছিল না, কিন্তু তারপরে সে করেছে। তারপরে একটা মেয়ে বিয়ের আগে, আমি তখন বিদেশে, গল্পটা আমরা শুনবো বিজ্ঞাপন বিরতির সময়, আমরা বিরতির পর আবার ফিরে আসছি। অবশ্যই অবশ্যই। হ্যাঁ ম্যাডাম, ফিরে আসলাম বিরতির পর। আপনি যেই প্রসঙ্গে ছিলেন যে এই যে আপনার ক্লায়েন্টরা, একজন ক্লায়েন্টের গল্প করছেন যে উচ্চশিক্ষার্থে বিদেশে চলে যাওয়ার পরেও আপনার সঙ্গে যোগাযোগ রেখেছেন, এবং আরেকটা ক্লায়েন্টের গল্প, আরেকটা ক্লায়েন্টের কথা বলি। সেই মেয়েটা আমার কাছে এসেছিল, শি ওয়াজ অলসো অ্যাডোলেসেন্ট যখন এসেছিল। তারপরে সে এসএসসি পাস করলো, এইচএসসি পাস করলো, নর্থ সাউথ থেকে সে বিবিএ পাস করলো, এমবিএ করলো, তারপরে তার বিয়ে হবে। হ্যাঁ, বিয়ের সময়, সেই সময়টা আমি বিদেশে, কিন্তু বিয়ের আগে সে 1 মাস আমার সঙ্গে প্রায় 6-7টা সেশন করেছে, 1 ঘন্টা করে সেশন করেছে, যে সে বিয়ের কিভাবে প্রিপারেশন নেবে, বিয়ের পরে কিভাবে কি করবে, ইত্যাদি ইত্যাদি। তারপরে সে আমাকে বলল যে দোজ সেশনস, যদিও অনলাইন সেশনস ছিল, ওয়াজ ভেরি ইফেক্টিভ ফর হার। আচ্ছা। এবং সে যে তার শ্বশুরবাড়িতে ইনলজদের সঙ্গে যে তার, সে একমাত্র মেয়ে, সে সুন্দরভাবে অ্যাডজাস্ট করতে পেরেছে, আমার সেশনগুলো তার জন্য খুবই উপকারী হয়েছে। সে আমার কাছে খুব কৃতজ্ঞতা প্রকাশ করেছে। এটা অবশ্য আমার দায়িত্ব তাকে ভালো করার, কিন্তু আই ওয়াজ ভেরি হ্যাপি যে সে মেয়েটা ভালো আছে, এখনও ভালো আছে, চাকরি করছে এখন ব্যাংকে। এই যে ম্যাডাম সাকসেসফুল স্টোরিগুলো কেমন লাগে ম্যাডাম? নিশ্চয়ই আপনার জীবনে এরকম শত শত হাজার হাজার উদাহরণ আছে, তো আপনি দিন শেষে যখন এই সাকসেস স্টোরিগুলো মনে করেন ম্যাডাম, কেমন লাগে? আমি তোমাকে একটা গল্প বলি। হ্যাঁ, আমার মেয়েকে আমি খুব বলেছিলাম ডাক্তারি পড়ো, তা আমার মেয়ে তো ডাক্তারি পড়লো না। বলে আম্মু, এইবারও সে বললো, আমি যখন বিদেশে গিয়েছিলাম ওর কাছে, যে আম্মু তোমার জীবনটা তো খুব কষ্টের গেল,
কারণ তুমি তো কোনো কিছু এনজয়ই করতে পারলে না, তুমি কোনো নাটক দেখতে পারো না, সিনেমা দেখতে পারো না, সোশ্যালাইজ করতে পারো না, বিয়ে বাড়িতে যাও 10টার সময়। তো আমি তখন বললাম যে আমার রুগীরা, যে তুমি জানো আমার একটা রুগী, বৃদ্ধ একটা রুগী আমার কাছে এসে মানে হাত তুলে আমার জন্য মোনাজাত করছে, কাঁদছে, তার দাড়ি বেয়ে পানি ঝরছে, তখন আই ওয়াজ সো ইমোশনাল যে একজন বৃদ্ধ, আমি তখন ইয়াং সাইকিয়াট্রিস্ট, এটা আমার জন্য একটা বড় প্রাপ্তি। তারপরে আমার পেশেন্টরা, আমি বলি যে আপনার তো আপনাকে যে অন্য ডাক্তার যে ওষুধ দিয়েছে আপনি তো ভালো হয়ে গিয়েছেন, না না আপনার কাছে এসে আমার ভালো লাগে। একটা রুগী আমাকে ফোন করে বলল যে আমি খুবই ডিভাস্টেটেড ছিলাম, আপনার সঙ্গে কথা বলে আমি 60% ভালো হয়ে গিয়েছি। আমি আমার মেয়েকে বললাম যে এগুলো তো আমাদের জন্য প্রাপ্তি, তুমি হয়তো এগুলো বুঝতে পারবে না কারণ তুমি এর মধ্যে দিয়ে যাওনি। তো ওরা দেখে যে আমাদের কষ্ট, সকালে অফিস, বিকালে চেম্বার, আমাদের রিক্রিয়েশনের সুযোগ নাই, সূর্যাস্ত দেখি না, সূর্যোদয় দেখি না, সেম তোমার মতোই আর কি। যাই হোক, তো কিন্তু আমাদেরও কিন্তু অনেক আনন্দ আছে এইসব ব্যাপারগুলোতে। রাইট ম্যাডাম, আসলে এই যে এক একটা সাকসেস স্টোরি বা এই যে পেশেন্টদের অনেক আবেগঘন কথা, তাদের ভালো হয়ে যাওয়া, এই স্মৃতিগুলো আসলে যে কোনো চিকিৎসককেই আসলে আন্দোলিত করে। ম্যাডাম, এবার একটু জানতে চাইবো যে আমরা তো অনেক কথা বললাম, সাইকোথেরাপির কি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে? এটা তো আসলে ঔষধ না, সুতরাং মনে হতে পারে যে বোধহয় কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। আদৌ কি আছে কি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া? আমরা মনে করি যে সাইকোথেরাপির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, কিন্তু আসলে একজন অদক্ষ সাইকোথেরাপিস্ট যদি সাইকোথেরাপি করে, তার যদি নলেজ না থাকে, কম্পিটেন্স না থাকে, সে যদি টাইমলি ইন্টারপ্রিটেশন না করে, সে যদি জাজমেন্টাল হয়, তাহলে পেশেন্টের ভালো করার পরিবর্তে অনেক ক্ষতি করে দিবে। পেশেন্ট তখন কমপ্লেক্সিটিতে ভুগবে। সেক্ষেত্রে আমার মনে হয় যে পেশেন্টের প্রতি আমাদের রেসপেক্ট, নন জাজমেন্টাল ইত্যাদি থাকতে হবে। পেশেন্ট তাহলে আমাদের ভালো ফিল করবে এবং আমরা খুব সূক্ষ্মভাবে তার জন্য যেটা ভালো সেটা তার উপরে ছেড়ে দিব। বুঝতে পেরেছি যে এটা করলে কি আপনার ভালো হয় না, মানে আমরা সরাসরি তাকে উপদেশ না দিয়ে আপনি কি মনে করেন। হ্যাঁ, না উপদেশ তো দেওয়া যাবে না, সাজেশনস দেওয়া যাবে, সেটাই আর কি আমি বলতে পারি। এখন ম্যাডাম আমরা একটু জানতে চাচ্ছি যে বিভিন্ন ট্রমার ঘটনা কিন্তু খুবই ঘটছে। অবশ্যই এই যে বিশেষ করে আমরা এই জুলাইয়ের বর্ষপূর্তি হলো, গত বছর এই সময়টাতেই তো সারা দেশ জুড়ে আমরা দেখেছি অনেক সহিংসতার ব্যাপার দেখেছি, অনেক রক্ত দেখেছি। এছাড়া এই যে কয়েকদিন আগে মাইলস্টোন ট্র্যাজেডি বা আমাদের দেশে এই ধরনের ঘটনা তো লেগেই থাকে। আজকে ওখানে আগুন লাগছে, তো কালকে সেখানে রোড অ্যাক্সিডেন্ট হচ্ছে। তো এই ট্রমাজনিত যেসব মানসিক স্বাস্থ্য সমস্যা আছে, যেমন পিটিএসডি কথা আমরা প্রায়ই শুনি, এগুলোতে ম্যাডাম সাইকোথেরাপির ভূমিকাটা কতটুকু? আমরা তো সবসময় বায়োসাইকোসোশ্যাল পদ্ধতিতে চিকিৎসা করে থাকি। পিটিএসডির একজন রোগীর যখন ধর অ্যাংজাইটি থাকে, ডিপ্রেশন থাকে, নামনেস থাকে, তখন তাকে প্রিপেয়ার করার জন্য আমরা কিছু ওষুধ দিই। কিন্তু পিটিএসডিতে, যেটা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার কিংবা অ্যাকুট স্ট্রেস ডিসঅর্ডার, সেখানে কিন্তু সাইকোথেরাপি একটা খুব মূল ভূমিকা পালন করে। সেখানে আমরা রিল্যাক্সেশন, কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, EMDR বা আই মুভমেন্ট ডিসেন্সিটাইজেশন অ্যান্ড রিপ্রসেসিং, এই চিকিৎসা সেবাগুলো কিন্তু খুব ভালো কাজ করে। এটা আমি মনে করি এই সাইকোলজিক্যাল চিকিৎসা সেবা আমাদেরকে সবাইকে ভালোভাবে জানতে হবে। কারণ পিটিএসডি আমরা দেখেছি যে রানা প্লাজা ট্র্যাজেডি, জুলাই গণ অভ্যুত্থান, মাইলস্টোন ট্র্যাজেডি, এখানে অনেকেরই কিন্তু পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার হয়েছে। সেই ক্ষেত্রে আমাদের এই ওষুধের পাশাপাশি এই মনস্তাত্ত্বিক চিকিৎসা সেবাগুলো আমাদের দেওয়া জরুরি। তার মানে এখানে মনস্তাত্ত্বিক চিকিৎসা সেবাটা একটা খুবই কেন্দ্রীয় রোল বলা যেতে পারে। খুবই গুরুত্বপূর্ণ। ম্যাডাম, তাহলে এই যে আবার এই একই কথা এসে যায় যে ওষুধ বনাম সাইকোথেরাপি, অনেক মানুষ আছেন তাদের এক ধরনের ইনেট একটা টেন্ডেন্সি যে না আমি কোনো ক্রমেই ওষুধ নেব না, আমি সাইকোথেরাপি বা কাউন্সিলিং প্রয়োজন। আবার অনেকে আছে খুব ইনস্ট্যান্ট রেজাল্ট পেতে চায়, তারা ওষুধের উপরে বেশি ঝুঁকতে চায়। তো ওষুধ ভালো নাকি সাইকোথেরাপি, কোনটা সেরা, এরকম কি কোনো তুলনা কি চলে ম্যাডাম, বা এরকম কোনো লাইন কি টানা যায়? ঠিক এরকম তুলনা চলে না। কিছু কিছু ক্ষেত্রে, যেমন ম্যাটারনিটি ব্লুজ, প্রায় 70 to 80% মেয়ের বাচ্চা ডেলিভারির পরে একটা ডিপ্রেশন থাকে, সেখানে কিন্তু আমরা ওষুধের চেয়ে সাইকোথেরাপিকে বেশি প্রেফার করি। আচ্ছা। তারপরে অ্যাকিউট সাইকোসিস,
সেখানে কিন্তু আমরা ওষুধকে বেশি প্রেফার করি। কিন্তু ওষুধ এবং সাইকোথেরাপি একসঙ্গে যদি দেওয়া যায়, যখন পেশেন্টটাকে আমরা প্রিপেয়ার করতে পারি, তাহলে কিন্তু আমরা বেস্ট রেজাল্ট পাই। আচ্ছা, তবে অসুখ ভেদে, রোগ ভেদে আমরা কিন্তু কোনো কোনো ক্ষেত্রে ওষুধের ভূমিকা বেশি, কোনো কোনো ক্ষেত্রে সাইকোথেরাপির ভূমিকা বেশি। যেমন অ্যাংজাইটি ডিসঅর্ডার্সগুলোতে সাইকোথেরাপির ভূমিকা বেশি হয়, সাইকোটিক ডিসঅর্ডার্সগুলোতে ওষুধের ভূমিকা বেশি হয়। তারপরে যখন একটা পেশেন্ট ভায়োলেন্ট থাকে, এক্সাইটেড থাকে যে কোনো কারণে, তখন কিন্তু তাকে সিডেট করার জন্য, শান্ত করার জন্য আমরা ওষুধ দিয়ে থাকি। তো অতএব আমরা বলতে পারবো না যে এটা বেশি কাজ করবে, ওইটা কম কাজ করবে, তবে ওষুধ তুলনামূলকভাবে তাড়াতাড়ি কাজ করে। রাইট। তার মানে আমাদের আসলে এইভাবে লাইন টানার কোনো সুযোগ নাই, ক্ষেত্র মতো অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে, এবং এক একটা অবস্থাতে এক একটা পদ্ধতি কার্যকর। প্রত্যেকটা পেশেন্টের জন্যই তোমার চিকিৎসা সেবা এক এক রকম হতে হবে, তাই না? তবে যে ক্ষেত্রে সুযোগ আছে সেক্ষেত্রে ওষুধ এবং সাইকোথেরাপি একসঙ্গে দেওয়ার সুযোগ থাকলে সেটা সবচেয়ে বেশি কার্যকর, সেটা ভালো কার্যকরী। ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম, আমরা সময় হয়েছে, এটা সর্বশেষ ব্রেক, আমরা ব্রেকের পরেই ফিরছি। আচ্ছা। তাহলে এই ক্ষেত্রে এই যে আপনি বললেন ম্যাডাম, সাইকোটিক ইলনেস বা অ্যানজাইটি এইসবের প্রসঙ্গ এসছে, তো ক্রনিক সাইকোটিক ইলনেস যেগুলো আছে, মানে যেমন সিজোফ্রেনিয়া, এই ধরনের অসুখে কি সাইকোথেরাপির কোনো ভূমিকা আছে? আমি বলবো আছে। ক্রনিক যখন অ্যাকিউট থাকে তখন আমাদের ওষুধেরই ভূমিকা বেশি, আর সাইকোলজিক্যাল ইন্টারভেনশন বলতে আমরা সাইকো এডুকেশন দিব পেশেন্ট এবং ফ্যামিলিকে। পেশেন্ট যতটুকু বোঝে তার মধ্যেও আমরা সাইকো এডুকেশন, রোগ সম্পর্কে বুঝিয়ে বলা এবং চিকিৎসায় লেগে থাকা। আচ্ছা, রোগ সম্পর্কে বুঝিয়ে বলা এবং আমাদের চিকিৎসায় লেগে থাকাটা, এটা কিন্তু আমাদের এই যে সাইকো এডুকেশন বা রোগ সম্পর্কে বলার মধ্যে, এটা কিন্তু সিজোফ্রেনিয়া, বাইপোলার ডিসঅর্ডার একটা বড় জিনিস, যে অ্যাডহারেন্স টু ট্রিটমেন্ট চিকিৎসায় লেগে থাকে। চিকিৎসায় লেগে থাকলে সে কিন্তু প্রোডাক্টিভ হয়ে যাবে, ভালো হয়ে যাবে ইনশাল্লাহ, আমি তাই মনে করি। সেটাও তারপরে যখন সে উত্তেজনক প্রশমিত হবে, তার যে সাইকোটিক সিমটমসগুলো প্রশমিত হবে, তখন যখন একটু শান্ত হয়ে আসবে, তখন কিন্তু 1-to-1 সেশন তার খুবই কার্যকরী। সেখানে কিন্তু আমরা মেইনলি সাপোর্টিভ সাইকোথেরাপি দিয়ে থাকি। আমরা তার জীবনের যে গাইডলাইন, কিভাবে চললে ভালো হবে, তার স্বাস্থ্য, পার্সোনাল হাইজিন কিভাবে মেনটেন করবে, কিভাবে প্রতিদিনের ডেইলি লাইফটা সে এগিয়ে নিয়ে যাবে, কাজে কর্মে ইনভলভ হবে, সেই সম্পর্কে কিন্তু আমরা বেশি এমফ্যাসিস দিই সাপোর্টিভ সাইকোথেরাপিতে। ইনডেপথ সাইকোথেরাপি আমরা স্কিজোফ্রেনিয়ার ক্ষেত্রে করি না, কিন্তু ক্রনিসিটি যখন ডেভেলপ করে তখন কিন্তু 1-to-1 রিলেশনশিপ তার বিহেভিয়ার মডিফিকেশনে খুব হেল্প করে। আচ্ছা, মানে এই যে তার স্বাভাবিক জীবনযাত্রায় ফিরিয়ে আনা যে প্রসঙ্গটা বললেন, বা তাকে লাইফে এগিয়ে যাওয়া, তো এই যে এক ধরনের রিহ্যাবিলিটেশন, অবশ্যই ম্যাডাম মেন্টাল হেলথ রিহ্যাবিলিটেশন সম্পর্কে যদি কিছুটা বলেন। যে আমরা দেখতে পাচ্ছি যে একটা সিজোফ্রেনিয়া পেশেন্ট আমরা এরকম পাই যে তিনি একসময় তার অনেক সমস্যা ছিল, মারামারি ভাঙচুর করতো, অস্বাভাবিক আচরণ করতো, এখন ওষুধ দিয়েছে, ওষুধ খাওয়ার পরে সে আর মারামারি ভাঙচুর করে না, কিন্তু লোকটা আনপ্রোডাক্টিভ হয়ে গেল। সে হয়তো সারাদিন ঘরে থাকছে, খাচ্ছে, আর কিছুই করছে না। এই যে তাকে স্বাভাবিক জীবনের শ্রদ্ধারায় ফিরিয়ে নিয়ে আসা, তার যে আর্থিক বা যে সক্ষমতাটার একটা সর্বোচ্চ ব্যবহার করা, তাকে সমাজে রিহ্যাবিলিটেট করা, এটার ব্যাপারে মানে কি করা যেতে পারে? আসলে আমাদের হচ্ছে কি যে এই রিহ্যাবিলিটেশনটা আমাদের পরিবার থেকেই আসতে হবে। আমাদের কিন্তু খুব স্টিগমা আছে আমাদের, যে যদি কেউ মানসিক রোগগ্রস্ত হয় তখন পরিবারই কিন্তু কাউকে বলতে চায় না, লুকিয়ে রাখে, চিকিৎসা নিতে চায় না। বিশেষ করে যদি সে ডিপ্রেশন হয় কিংবা ক্রনিক সিজোফ্রেনিয়া কোনো সমস্যা করছে না, তখন আর তাকে নিয়ে চিকিৎসায় আসতে চায় না। হ্যাঁ, তো সেটা তার মানে সে আনপ্রোডাক্টিভ হয়ে গেল, সে আর কিছু করতে পারছে না। সেখানে আমার মনে হয় পরিবার থেকে প্রথমেই তাকে পরিবারের রিহ্যাবিলিটেশন দরকার, পরিবারেই তাকে বিভিন্ন কাজে ইনভলভ করা দরকার। তারপরে সে যদি স্টুডেন্ট হয়, স্কুল, কলেজ, তার প্রফেশনাল জায়গায়, সেখানেও কিন্তু টিচার কিংবা কলিগ যারা আছে তাদেরও কিন্তু সেই ব্যাপারে তার প্রতি এমপ্যাথাইজ করতে হবে, সহানুভূতিশীল হতে হবে, যেন সে ঠিকঠাক মতো তার সেই পরিবেশে ফিরে যেতে পারে।
সেখানেও কিন্তু যে স্টিগমা আছে সেই স্টিগমাটা দূর করা আমাদের প্রতিটি নাগরিকের কর্তব্য, সেরকম সমাজেরও কর্তব্য। এবং সেই ক্ষেত্রে সে জানে, এবং আমাদের সমাজেও কিন্তু স্টিগমাটাইজড, ও তো সাইকো, ও তো মানসিক। তো সেইখানে আমাদের সমাজের লোকজনও জানে তাকে সমাজে রিহ্যাবিলিটেট করতে। সমাজে বিভিন্ন প্রতিষ্ঠান আছে, ক্লাব আছে, সংগঠন আছে, উইমেন্স সংগঠন আছে, সেই সব সংগঠনে তাকে ইনভলভ করা, তাকে প্রিপেয়ার করে তাকে কিছু একটা বক্তৃতা দেওয়া যে না আমি এরকম ছিলাম এখন ভালো হয়েছি। তাহলে তার মধ্যে এই যে সমাজে তাকে বিভিন্ন কাজ দেওয়া, ভলান্টিয়ার হিসাবে তাকে এখানে সেখানে পাঠানো, সে তো একটা অ্যাম্বাসেডর হতে পারে যে আমার স্কিজোফ্রেনিয়া ছিল, আমি এখন কিওর হয়েছি, আমার সেই ভাঙচুর করার প্রবণতা নাই, আমার সেই কানে গায়েবী আওয়াজ কিংবা ডিলিউশনে ভ্রান্ত ধারণা এগুলো নাই, সে তো একটা অ্যাম্বাসেডর হতে পারে। সেখানে সমাজে আমরা যদি তাকে সেভাবে রিহ্যাবিলিটেট করতে পারি এবং তাকে যে কাজটা সে পারে সেই কাজটা যদি তাকে দিই, বিভিন্ন কল কারখানা কিংবা সে যদি আরও এডুকেটেড হয় তখন সেখানে সেরকমভাবে যদি তাকে কাজ দেওয়া হয়, আমার মনে হয় এটা খুবই জরুরি। তার ফ্যামিলিতে, তার একাডেমিক লাইফে, তার প্রফেশনে, তার সমাজে, সেখানে তাকে কন্ট্রিবিউট করতে পারবে। এবং এই সমস্ত রিহ্যাবিলিটেশন কিন্তু আমাদের সবার দায়িত্ব। শুধুমাত্র যে পেশেন্ট বা শুধু ডাক্তার বা চিকিৎসক বা সাইকোলজিস্টেরই কাজ না, পরিবারের সদস্য, সমাজের মানুষজন, প্রতিটি নাগরিকের একটা দায়িত্ব রয়েছে, এবার রাষ্ট্রেরও দায়িত্ব। অবশ্যই আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আজকের আলোচনার। তো আমি শেষ প্রশ্ন করতে চাচ্ছি, মানে আপনারা যখন এই মানসিক স্বাস্থ্যে ক্যারিয়ার করতে এসেছিলেন তখন দেশের মানুষ স্বাস্থ্য সেবার একটা অবস্থা ছিল, এখন একটা অবস্থা চলছে। মানে 10 বছর পরে আমি যদি বলি, আপনি কি অবস্থায় দেখতে চান বাংলাদেশের মানসিক স্বাস্থ্যকে? আমরা যখন ছিলাম তখন তো আমাদের খুবই ওষুধ নির্ভর ছিল আমাদের সময়টাতে। তবে আমাদের সময়টাতে টিচাররা অনেক সিনসিয়ার ছিল, এটা আমি অবশ্যই বলবো। আমি যেসব টিচারদেরকে পেয়েছি ওনারা আমাদেরকে অনেক জার্নাল পড়াতেন, অনেক কিছু পড়াতেন, সেটা আমি অবশ্যই দেখেছি। এবং তবে এত ক্লায়েন্ট আমাদের কাছে আসতো না, এত রোগী আমাদের কাছে আসতো না, এত সচেতনতা ছিল না। এখন তো শুধু শহরমুখী সচেতনতা হয়েছে তা না, গ্রামে গঞ্জে হচ্ছে, বিকজ তোমাদের এইসব প্রোগ্রাম, তারপরে এগুলো আবার ফেসবুকে যাচ্ছে, স্ট্রিমিং হচ্ছে, ইউটিউব আছে, সচেতনতা অনেক বেড়েছে। বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে অটিজম, ADHD এগুলো সচেতনতা বেড়েছে। আমি মনে করি 10 বছর পরে আমরা যেন গ্রামে গঞ্জে, যেখানে মানসিক স্বাস্থ্যসেবা একেবারেই নাই, জেলা পর্যায়ে গ্রামে গঞ্জে, সেইখানে আমরা জানি তাদের দোরগোড়ায় পৌঁছাতে পারি। অ্যাটলিস্ট একজন সাইকিয়াট্রিস্ট, একজন সাইকোথেরাপিস্ট জানি একটা ক্যাচমেন্ট এরিয়া, বড় ক্যাচমেন্ট এরিয়া হলেও জানি সেখানে থাকে, সেই জেলা পর্যায়ের যে এরকম আমি দেখতে চাই। এবং চাই যে আরও বেশি মানুষ আমাদের চিকিৎসা সেবার মধ্যে আসুক, আরও বেশি মানুষ আমাদের চিকিৎসা সম্পর্কে জানুক, সেই অবৈজ্ঞানিক চিকিৎসা সেবা বাদ দিয়ে বৈজ্ঞানিক চিকিৎসা সেবার মধ্যে আসুক। এবং আমাদের সাইকিয়াট্রিস্ট, মেন্টাল হেলথ ওয়ার্কার, তারা জানি আরও দক্ষ হয় এবং আরও জানি তারা অ্যাম্বাসেডর হিসেবে কাজ করতে পারে রুগীদেরকে সাথে নিয়ে। সেটাই আমার প্রত্যাশা থাকবে। ম্যাডাম, আপনি আপনার হাজার ব্যস্ততার মাঝে আমাদেরকে আজকে সময় দিয়েছেন, আমরা সত্যিই কৃতজ্ঞ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি খুব ভালো কাজ করছো। আমি মনে করি সাইকিয়াট্রি ভাবে এগিয়ে যাবে। ধন্যবাদ ম্যাডাম। দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকেও ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকবার জন্য।